This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো মালদার দিকে। মালদার কালিয়াচকে সেখানে সালিশি সভায় শাসক নেতাকে খুনের ঘটনা। সেই খুনের ঘটনায় 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই 13 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। রাজনগর গ্রামে সেখানে সালিশি সভায় কান ধরে উঠবোসের নিদান মানতে না পেরে ধারালো অস্ত্রের কোপ বলে অভিযোগ। নিহত 2 তৃণমূল কর্মী একমারুল শেখ এবং বাদশা শেখ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেল, এখনো এই খুনের ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারলো না পুলিশ। দেখো, এটা গ্রেপ্তার করতে পারলো না, এটা তো এখনো পর্যন্ত তাই অন্তত পক্ষে যেহেতু পুলিশ তরফ থেকে, জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম প্রেস রিলিজ করে জানানো হয়নি যে গ্রেপ্তার আদৌ হয়েছে কিনা। কারণ গতকালকে বলা হয়েছিল যে 7 জনকে তারা আটক করেছে। আজকে পর্যন্ত যে খবর পুলিশ সূত্রে, তাতে 13 জনকে তারা আটক করেছে। এবার এই 13 জনের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কতজনকে গ্রেপ্তার দেখানো হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রেস রিলিজ করে স্পষ্ট করা হয়নি। এখনো পর্যন্ত বেশ কিছু জনকে আটক করা হয়েছে। এবং সুব্রতোষ, একটা বিষয়, এই যে ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে প্রকাশ্য রাস্তায় একেবারে তরোয়াল নিয়ে, লাঠি নিয়ে যাচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর দিকে। তো এই ছবি প্রকাশ্যে আসার পরেও পুলিশ এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেফতার করতে পারলো না, এই প্রশ্ন তো উঠছেই। হ্যাঁ, এই প্রশ্নটা উঠছে, কিন্তু পুলিশের তরফ থেকে যেটা স্পষ্ট করে দেওয়া হয় যে এতজনকে তারা গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে এতজন আটক রয়েছে, এখনো পর্যন্ত সেটা কিন্তু স্পষ্ট করেনি। আমি আবারও বলছি যে 13 জনকে পুলিশ কিন্তু আটক করেছে বলে জানিয়েছে, এবং কিন্তু সেখানে কতজন গ্রেপ্তার, 13 জনই কি গ্রেপ্তার নাকি আরো ওর মধ্যে 7 জন? এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি যে যাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে তাদের মধ্যে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনো পুলিশ কিছু জানায়নি। ধন্যবাদ তোমাকে। এবং এই ঘটনার পর রাজনৈতিক মহলের একাংশের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। নতুন কিছু নয়, মালদাতে যেখানে তৃণমূলের কাউন্সিলর খুন হয়ে গেল, বাবলা সরকার, আপনার নিশ্চয়ই মনে আছে। কে খুন করেছে? তার পরিবার বলছে তৃণমূলের লোকেরাই নাকি করিয়েছে। তো সেই রাজ্যে যেখানে তৃণমূল গোটা রাজ্যটাকে একটি মলে পরিণত করেছে, কোথাও বালি সিমেন্ট, কোথাও পাথর, কোথাও জমি, খুনোখুনি হবেই। যখন আপনি রাজনীতির মধ্যে অর্থকে আনবেন, রোজগারের জায়গা করবেন রাজনীতিকে, এটাই হবে, এটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো নির্দিষ্ট এলাকা নাই। গোটা পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষত বিক্ষত, ক্যান্সার হয়ে গেছে গোটা পার্টিটার গোষ্ঠীদ্বন্দ্বে। তার জন্য মুর্শিদাবাদ মালদা বলে কোনো আলাদা জায়গা নেই, সারা পশ্চিমবঙ্গ ক্ষত বিক্ষত তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে। দেখুন, সামনেই তো নির্বাচন, বিধানসভা ভোটের আগে পুলিশের রদবদল নিয়ে এখন এই মুহূর্তে গোটা বঙ্গ জুড়ে আলোচনা কিন্তু চলছে। বিশেষ করে কোন জায়গা জানেন? মেদিনীপুরে। ডায়মন্ড হারবার থেকে বদল হয়ে মেদিনীপুরে, কিন্তু যিনি গেলেন সেই ব্যক্তির নাম অর্থাৎ মিতুন দের কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি তৃণমূল ঘনিষ্ঠ, এবং সে কারণে ডায়মন্ড হারবার থেকে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে তার যাওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে। আমি কনিষ্কর সঙ্গে কথা বলতে জানতে চাইবো, কনিষ্ক, এই বিষয় নিয়ে, মানে মিতুন দের এখনো পর্যন্ত মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে যাওয়ার পর সেখানকার প্রতিক্রিয়া কি পাচ্ছ? দেখো, ইতিমধ্যে গতকাল রাজ্যের থেকে যেভাবে ঘোষণা করা হয়েছে রদবদলের, সেই রদবদলের শুধু যে মিতুন দে এসেছেন যেমনটা রাজনৈতিক মহলে জল্পনা, বা বিজেপি বিগত দিনে যে বারবার অভিযোগ করেছে মিতুলদের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে, সেটা বাদ দিলেও দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এই 16টা বিধানসভায় এই যথেষ্ট চর্চিত নাম হিসেবে গতকাল এই পোস্টিং অর্ডারের পরে মিতুলদের নাম কিন্তু উঠে আসছে। তার কারণ হচ্ছে ডায়মন্ড হারবার থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু জেলায় আনা হয়েছে। কোথাও কি ভোট মেশিনারি কন্ট্রোল করার জন্য, এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার পাশাপাশি শুধু যে হেডকোয়ার্টারে বদল হলো তা নয়, হেডকোয়ার্টার অর্থাৎ জেলা পুলিশ সুপারও বদল হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার বদল হয়েছে গ্রামীণ, যেটা কাঁথিতে রয়েছে। তার পাশাপাশি দীঘা, এগরা, হলদিয়া, তমলুক, একাধিক জায়গায় আইসি, সিআই থেকে শুরু করে ডিবি ইন্সপেক্টর থেকে শুরু করে একাধিক রদবদল। এই রদবদলের পরে অন্তত মিতুল দেকে জেলা হেডকোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার করে আনা হয়েছে। তার পাশাপাশি জেলার পুলিশ সুপার কাকে করা হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত নির্দেশিকা কিন্তু আসেনি। তার আগেই কিন্তু গতকাল এই নির্দেশিকা জারির পর থেকেই দেখা যাচ্ছে অনেকগুলো সমীকরণ তো রয়েছেই, অবশ্যই তুমি নজর রাখো কনিষ্ক। কিন্তু এই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে নিউজরুমে এই মুহূর্তে সিজার মন্ডল রয়েছে। সিজার, দেখো গোটা মানে সব রাজনৈতিক দল নিয়ে কথা বলছে, কিন্তু আমি তোমার কাছে জানতে চাইবো, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই বদলি কতটা তাৎপর্যপূর্ণ?
দেখো, এই বদলি তো একদম প্রথম পর্যায়ে আমি বলবো, এবং সেখানেই কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বদলি হলো। যেমন এই সৌম্যদীপ্ত কে বদলি করা হলো, মানে এসপি পূর্ব মেদিনীপুরকে বদলি করা হলো, অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হারবারকে নিয়ে যাওয়া হলো পূর্ব মেদিনীপুরে অ্যাডিশনাল এসপি হিসেবে। সেটা যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে মনে করছেন বিরোধীরা। পাশাপাশি পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে মালদহে নিয়ে যাওয়া হলো। মালদহ গত কয়েক মাস ধরেই অস্থির পরিস্থিতি, সেখানে শাসক দলের কোন্দল রয়েছে, শাসক দল বেশ কোণঠাসা। এর আগে 2021-এর নির্বাচনেও তারা ভালো ফল করতে পারেনি। আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পরিচিত পুলিশ মহলে শাসকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে, আর তাকে হঠাৎ করে মালদহে নিয়ে যাওয়া সেটাও যে রাজনীতির অঙ্কে, এমনটাই কিন্তু বিরোধীরা বারবার বলছেন। ঠিক একইভাবে বারুইপুরের এসপিকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়, যেখানে কোথাও একটা মানে শাসক দলের দুর্বলতা রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। সেটাও রাজনীতির অঙ্ক কষে এমনটাই মনে করা হচ্ছে। সব মিলিয়ে এর পরবর্তীতে ডিআইজি এবং আইজি স্তরের যে রদবদল হবে, সেটার পরে কিন্তু ছবিটা স্পষ্ট হবে যে শাসক আদৌ কোন অঙ্কটা সাজাতে চাইছে। এটাই বিরোধীরাও কিন্তু অপেক্ষা করছে সেটার জন্য। সিজার, তোমায় ধন্যবাদ। তবে এই নিয়ে বিরোধীরা কি মনে করছেন সেটাও আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমরা পেয়ে গেছি টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, মিতুন দে, যা আমরা জেনেছি যে এখনো পর্যন্ত তার নাম সামনে আসতে তৃণমূল ঘনিষ্ঠ বলে একটা বিষয় সামনে আসে, সেখানে তার মেদিনীপুরে বদলি আপনি কিভাবে দেখছেন? শুধু একজন কোনো নির্দিষ্ট অফিসার না, এই রাজ্যে তারাই ফিল্ড পোস্টিং পায়, তারাই পুলিশ সুপার হয়, তারাই অ্যাডিশনাল এসপি হয়, যারা কার্যত হচ্ছে শাসক দলের দাসানুদাস। তবে অধিকাংশ অফিসার তারা কিন্তু নিরপেক্ষ থেকেই কাজ করতে চায়। নাম খারাপ করে দেন কেমন কিছু অফিসার, তাদের জন্য পুরো আইপিএস এবং WBPS অফিসারদের বদনাম হয়। এবারেও তাই সেভাবে ছক কষে কার্যত বদলি হয়েছে। কিন্তু নিশ্চিত থাকুন যে নির্বাচন কমিশন এর আতস কাছের নিচেই এরা কাজ করবে, এবং প্রয়োজন হলে ইলেকশনের সময় বেশি যদি এদের নিরপেক্ষ ভূমিকা যদি না থাকে, নির্বাচন কমিশন তাদেরকে নিশ্চিতভাবে সরিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন। এই মুহূর্তে অরূপ চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, মিতুন দেকে ডায়মন্ড হারবার থেকে পূর্ব মেদিনীপুরে নিয়ে আসা হয়েছে, শুভেন্দু অধিকারীকে মার্কিং করা হবে এবং সব বিষয়টা আতস কাচের তলায় থাকবে, সর্বস্তরে মিতুন দেক দেখবেন এবং তারপর সেটা তৃণমূলকে জানাবেন। কি বলবেন আপনি? প্রথম কথা, নির্বাচনের আগে যদি কোনো অফিসারের 3 বছর একটা জায়গায় সার্ভিস হয়ে যায়, ভারতবর্ষের আইন অনুযায়ী তাকে ট্রান্সফার করতে হয়। এটা ভারতবর্ষের আইন, সারা ভারতবর্ষের জন্য অ্যাপ্লিকেবল। বিজেপি তো আইন কানুন সংবিধান কিছু মানে না, তার জন্য ট্রান্সফার বা প্রমোশন নিয়েও বিজেপির গাত্রদাহ। এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস খুব পরিষ্কার, আজকে বিজেপি ভয় পাচ্ছে, বিজেপির ভয় প্রকাশিত হচ্ছে। কারণ আমরা দেখেছি এই প্র্যাকটিসটা তো বিজেপি করে। যখন ভোট ঘোষণা হয়ে যায়, কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়। যখন ভোট ঘোষণা যায় এবং শুভেন্দু অধিকারীরা বিজেপির নেতারা বলে দেন যে এই নেতাকে বদলি করতে হবে, এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি 2021 বা 24-এ তৎক্ষণাৎ নির্বাচন কমিশন সেই বদলিগুলো করেছে। আসলে এই প্র্যাকটিস গুলো ওনাদের কাজ। তাই জগন্নাথ বাবুর কথায় ওই ফ্রয়েডিয়ান স্লিপ যেরকম মানুষ নিজের অজান্তেই বলে ফেলে, তেমনি জগন্নাথ বাবু আসলে নিজেরা যেটা করছেন সেটা বলে ফেলেছেন। কিন্তু এই রুটিন বদলি তৃণমূল কংগ্রেস বলে নয়, এটা সরকারি বদলি, এটা 3 বছর অন্তর বদলি করতেই হয়। ধন্যবাদ আপনাকে অরূপবাবু, ধন্যবাদ। আসলে তৃণমূল দলটা চালাচ্ছে পুলিশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পছন্দ না হলেই এসপি আউট, ওসি আউট, আর যাকে পছন্দ, যোগ্যতা থাক না থাক, তৃণমূলের নেতাদের হয়ে কাজ করতে পারলে সে তার পজিশনে আসছে। তাহিরপুরের ওসিকে 6 ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হয়েছিল, তাতে না বোঝার কি আছে। এই মুহূর্তে নজর রাখবো ভাটপাড়ার দিকে, তার কারণ ভাটপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি পাইপ গান, 10 রাউন্ড গুলি। কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, কেনই বানা হয়েছিল, জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন আমাদের কাছ থেকে। অনন্ত, দেখো, ভোর রাতেই এই মোহাম্মদ আসলাম, তাকে পুলিশ সন্দেহ করে তাকে ধরে, তাকে জেরা করে তার ডেরা থেকে 2টি পাইপ গান এবং 10 রাউন্ড কার্তুজ উদ্ধার করে এবং 303 রাইফেল যে কার্তুজ, সেই কার্তুজ তারা উদ্ধার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করে। কেন, কি জন্য সেই এত অস্ত্র রেখেছিল, এত কার্তুজ রেখেছিল, তা তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ। দেখো, গতকালই কিন্তু ভাটপাড়া থানার আইসি সাইনি বদল হয়েছেন। নতুন আইসি আসার পরেই কিন্তু এই তদবির, আর এই তদবিরেই ধরা পড়লো এই 10 রাউন্ড কার্তুজ এবং 2টো পাইপ গান।
দেখো এমনি বিভিন্ন জায়গায় এখনো তল্লাশি চলছে, আর কোথায় কার্তুজ আছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। বুঝতে পারছি, নজর রাখো অনন্ত, অনেক ধন্যবাদ।